ঝাড়গ্রামের কাছাকাছি কোনো এক প্রান্তে অবস্থিত এই গোপালগঞ্জ। পাহাড়ি অঞ্চল না, তবুও জায়গাটা ভূপৃষ্ঠ থেকে কিছুটা হলেও উঁচুতে বলা চলে। একসময় এই গোপালগঞ্জে নীলকর সাহেবদের রাজত্ব ছিল। অত্যাচারী সাহেবরা সেই সময় এই গ্রামের নানান অঞ্চলে দখল নিয়ে তাদের আস্তানা গেড়েছিল। ফলস্বরূপে এই গ্রামে গড়ে উঠেছিল বিশাল আকারের বেশ কিছু প্রাসাদ বাড়ি। বাড়িগুলোর আশেপাশে তৈরি করা হয়েছিল নীল তৈরির সেই বিশাল আকারের বাঁধানো চৌবাচ্চাগুলো। এখন সেসব আর নেই বললেই চলে। দেশ থেকে যখন নীল চাষ উঠে গেল, তখন সাহেবরাও এই বাংলা ছেড়ে পালালো। স্মৃতি হয়ে শুধু পড়ে রইল তাদের বিশাল বিশাল বাড়িগুলো। এখন যেগুলো এক একটা পোড়ো বাড়ি আর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বলা চলে। সাহেবরা বাড়িগুলো ফেলে রেখে পালালেও ওসব বাড়িগুলোর আশেপাশে তেমন কেউ একটা যেতে সাহস পায়নি আজ অবধি। সচক্ষে দেখা না মিললেও লোকমুখে প্রচলিত আছে যে এই গোপালগঞ্জের ওসব পুরো বাড়িগুলোর আনাচে কানাচে আজও কাদের যেন ছায়া দেখা যায়। তাই এ কথার পর্দা ফাঁস করতে এই গোপালগঞ্জে এসে হাজির হয়েছে সুধীর। সুধীর একজন ইনফ্লুয়েন্সার। যখনই সে এরম কোনো পোড়ো বাড়ির খোঁজ পায়, চটপট পোটলাপুটলি গুছিয়ে নিয়ে গিয়ে হাজির হয় সেখানে। তারপর সেই জায়গার ব্যাপারে তার মোবাইল ফোনের সাহায্যে বিস্তারিতভাবে সব কিছু তুলে ধরে তার দর্শক বন্ধুদের কাছে। 4 নভেম্বর, ঘড়ির কাঁটায় তখন বিকেল 4টে। সারাটা দিন আবহাওয়া স্বাভাবিক থাকলেও বিকেল গড়ালেই এই গোপালগঞ্জে শীতের আভাস বেশ ভালোই অনুভব করা যায়। সূর্য অস্ত যায় 5টার মধ্যে। তারপর 6টা বাজলেই চারিদিকটা ছেয়ে যায় কালো অন্ধকারে। তখনও আকাশে সূর্যের আভাস মিশে আছে। খুব জোর আর হয়তো 20-25 মিনিট মতো সূর্যের দেখা মিলবে। সুধীর তখন সদ্যমাত্র গোপালগঞ্জে এসে হাজির হয়েছে। আর বেশি সময় নষ্ট নয়, চলো সুধীর, কাজে লেগে পড়ো এবার। এখন উদ্দেশ্য একটাই, ওই নীল সাহেবের ভুতুরে পোড়ো বাড়িটা। সবাই বলে আজও নাকি ওসব বাড়িগুলোর মধ্যে সাহেবদের ভূত বাস করে। হ্যাঁ, আমি ওসব বিশ্বাস করি না। ভূত কেবলমাত্র মানুষের মনের একটা ভুল ধারণা, আর সেটা আজ আমি আমার এই মোবাইল ফোনের সাহায্যে সবার সামনে প্রমাণ করেই ছাড়ব। সুধীর নিজের কাজকে নিজের থেকেও বেশি গুরুত্ব দেয়। জোয়ান বয়স, তাই দৌড়ঝাঁপ আর নতুন জায়গার সন্ধান করতে সে খুবই ভালোবাসে। এখন তার উদ্দেশ্য একটাই, ওই নীল সাহেবদের সেই পোড়ো বাড়িটা। সে ঠিক করেছে আজ একাই সে সারা রাতটা ওই বাড়িতেই কাটাবে। তারপর কাল সকালে ট্রেন ধরে আবার কলকাতায় ফিরবে। আজ যা যা তার সাথে ঘটবে সবটাই সে তার মোবাইলের ক্যামেরা বন্দি করবে বলে মনস্থির করেছে। হাঁটতে হাঁটতে এমনই একটা বিশাল নীল সাহেবের বাড়ির সামনে এসে দাঁড়ালো সুধীর। আলো আধারিতে বাড়িটা বেশ ভয়ঙ্কর দেখাচ্ছে বটে, যেন বিশাল আকারের এক দানব দাঁড়িয়ে আছে সব কিছু গিলে খাবে বলে। আশপাশে তেমন কিছুই নেই। দূরের ওই দিগন্তে শুধু কটা তালগাছ ছাড়া আর তেমন কিছুই দেখা যায় না। শীতের আগমনের সময়, তাই সন্ধে নামার সাথে সাথে চারিদিকে হালকা ধোঁয়াশা ছেয়ে যায়। এই তো, দেখে তো মনে হচ্ছে এটাই সেই বাড়িটা যেটার সন্ধানে এই এত দূর আসা। এবার আসল কাজটা বাড়ির ভিতরে গিয়েই শুরু করতে হবে। দেখে তো মনে হচ্ছে বাড়িটার মধ্যে কেউই থাকে না। যাই, ভিতরে গিয়ে দেখি একবার। সে এখানে এসে স্থানীয়দের কাছ থেকে এই বাড়িটার ব্যাপারে জানতে পারে। ঠিকানা নিয়ে এসে হাজির হয় সোজা এই বাড়িটার সামনে। আর বেশি কিছু না ভেবে সুধীর হেঁটে বাড়িটার ভিতরে ঢুকতেই যাচ্ছিল, হঠাৎ কে যেন তার পিছু ডেকে বসল। সুধীর বেশ একটু বিরক্ত হলো, তারপর পিছনে ফিরে দাঁড়ালো। কে কে আপনি? আরে দেখছেন না মশাই, আমি বাড়িটার ভিতরে যাচ্ছিলাম, এখনই আপনাকে পিছু ডাকতে হলো। লোকটা তাকে অত্যন্ত ভারী আওয়াজে জবাব দিয়ে বলল, বাবু, ও বাড়িতে যাবেন না। দেখছেন না আধার নামছে। আমরা গাঁয়ের লোক, তাও দিনের বেলাতে ও বাড়ির ধারে কাছে যাই না আমরা।
আর আপনি তো আবার এই অসময়। এই থামুন তো মশাই, যত সব আজগুবি গল্প। আমি আজ সারা রাত এই বাড়িটা কাটিয়ে কাল সকালে অক্ষত অবস্থায় এই বাড়ি থেকে বেরোবো, আর এটাও প্রমাণ করে দেব যে ভূত বলে কোনো কিছুই নেই এই বাড়িতে। না বাবু না, আপনি যাই বলেননি কেন, সেই বাপ ঠাকুরদার আমল থেকে এ কথা শুনে আসছি আমরা। আর আপনি বাইরে থেকে এসে এটা মাত্র একদিনে ভুল প্রমাণ করে দিবেন, এটা আমার বিশ্বাস হচ্ছে নি। দেখেন বাবু, আমি জেনে বুঝে আপনাকে তো আর বিপদের মুখে ঠেলে দিতে পারি না, তাই বলছি ও বাড়ির চৌকাঠ ভুলেও মারাবেননি। আপনি আপনি চাইলে আমি আপনাকে এরম আরও বাড়ি দেখিয়ে দিতে পারি, সেখানে সাপ খোপ ছাড়া আর অন্য কিছুর বিপদ নেই। কিন্তু আপনি ভুলেও এই পোড়ো বাড়িটার ভিতরে যাবেননি বাবু। লোকটার কথা শুনে সুধীর একটু চিন্তা করে দেখল, কিন্তু অনেক চেষ্টা করেও সে যেন নিজের মনকে কিছুতেই বোঝাতে পারল না। বাড়িটা যেন কোনো এক অদ্ভুত মায়ায় তাকে আকৃষ্ট করছে। আজ রাতটা সে যেভাবেই হোক এই বাড়ির মধ্যেই কাটাবে। না মশাই, আমি মনস্থির করে ফেলেছি, আজ রাতটা আমি এই বাড়িতেই কাটাবো। আপনি দয়া করে আমাকে আর বাধা দেবার চেষ্টা করবেন না, এবার আমি চলি। এই বলে সুধীর গডমড করে হেঁটে বাড়িটার মধ্যে ঢুকে পড়ল। বিশাল বড় গেট পেরিয়ে সুধীর বাড়িটার দোরগাড়ার সামনে এসে দাঁড়ালো। প্রাচীন সাহেবিয়ানায় তৈরি এই বিশাল আকারের বাড়ি, তবে বাড়িটার অবস্থা খুবই শোচনীয়। কেউ থাকে বলে তো মনে হয় না। চুনবালির তৈরি পলেস্তারা খসে খসে পড়ছে, চামচিকে আর বাদুর খাস করেছে বাড়িটার নানান অংশে। জায়গায় জায়গায় আগাছা আর ঝোপঝাড়ে ভরেছে। তবে বাড়ির দেওয়ালে বানানো কারুকার্য দেখে সুধীর যেন সম্মোহিত হলো। নিজের ভাবনার জগতে হারিয়ে গেল সে। বাহ, চমৎকার! এটাই এটাই তো চাইছিলাম এতদিন ধরে। সুধীর বাড়িটার কারুকার্য দেখছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে। হঠাৎ কে যেন একটা পিছন থেকে এসে হাঁক দিল তাকে। সুধীরের ঘোরটাকে